হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা কিনা টেট 2 এবং এসটিজিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আগের ক্লাসের মধ্যে অ্যাটমসফিয়ারের বায়ুমণ্ডলে যে উপাদান রয়েছে, কম্পোজিশন রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বায়ুমণ্ডল কী, সেটা কী দিয়ে গঠিত, তার যে উপাদানগুলি কী কী, সেগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আজকে অ্যাটমসফিয়ার থেকে হলো 2 নম্বর ক্লাস। অ্যাটমসফিয়ার থেকে 2 নম্বর ক্লাস, সেটা কি স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। আর তাছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের সাকসেস মাস্টারে অফলাইন কোচিংও হয়ে থাকে, নোটস পাওয়া যায়, তো সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। আগে ক্লাসটা দেখে নিন, তারপর আমি আপনাদের সম্পূর্ণ বিষয়গুলি বলে দেব। আর কোনো কিছু কোয়ারিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন। তো দেরি না করে চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে যে টপিকটা রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, সেটা সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা এই টপিকটা থেকে কোশ্চেন আসলে অবশ্যই আনসার করতে পারবেন। তো চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে টপিকটা রয়েছে কি, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো প্রথমে আমরা জেনে নেব বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল কি বা অ্যাটমসফিয়ার কি, সেটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো যারা এখনও দেখেননি তার আগের ক্লাসগুলি দেখে নিন। তো এখানে আমি একবার বলে দিচ্ছি, একটা রিকেপ দিয়ে দিচ্ছি যে বায়ুমণ্ডলটা কি। ভূপৃষ্ঠ থেকে উদ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। যে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে, ধরুন এটা হলো ভূপৃষ্ঠ, ওকে, এটা হলো পৃথিবী, এটা কি ভূপৃষ্ঠ, যে আমরা পড়েছিলাম এটা ভূপৃষ্ঠের ঊর্ধ্বে মানে উপরের দিকে, ভূপৃষ্ঠের উপরের দিকে যে অদৃশ্য গ্যাসের আবরণ থাকে সেটিকে পৃথিবীকে বেষ্টন করে, মানে পৃথিবীর চারপাশে যে অদৃশ্য আবরণ থাকে, গ্যাসের আবরণ থাকে, সেটাকে কি বলে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলা হয়। আর যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটা কি চোখে দেখা যায় না, বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, তবুও আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি। বায়ুমণ্ডলকে আমরা চোখে দেখতে পারি না, কারণ এটা একটা অদৃশ্য একটা গ্যাসের আবরণ, যেটা কিনা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। পৃথিবীর চারপাশে যে ভূপৃষ্ঠ থেকে তার ঊর্ধ্বে, তার উপর দিকে কিছু কি রয়েছে, অদৃশ্য গ্যাসের আবরণ রয়েছে, যেটা পৃথিবীটাকে কি করেছে, বেষ্টন করে রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। আর এই বায়ুমণ্ডলটাকে চোখে দেখা যায় না, কিন্তু তার যে অস্তিত্ব রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি। সেটি হলো এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ। তো বায়ুমণ্ডলটা হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ দিয়ে গঠিত। আর তাছাড়া রয়েছে জলীয় বাষ্প ও নানা রকমের সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা, যেরকম ধুলো, ধোঁয়া, বালি প্রভৃতি নিয়ে বায়ুমণ্ডল গঠিত। তো বায়ুমণ্ডলটা কি দিয়ে গঠিত? বায়ুমণ্ডলটা বিভিন্ন গ্যাসের মিশ্রণ, যেরকম নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, এই সব কিছু গ্যাসের মিশ্রণ। আর তাছাড়া জলীয় বাষ্প, নানা রকম সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা, ধুলো, ধোঁয়া, বালি প্রভৃতি নিয়ে গঠিত কি বায়ুমণ্ডল। ওকে, নেক্সট রয়েছে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের মধ্যে প্রায় 97% পদার্থই সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে, আজ আমরা এখনই পড়লাম কি গ্যাসীয় উপাদান রয়েছে, তারপর জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন ধুলো, বালি, কণিকা এগুলি রয়েছে। তার মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে তার 97% সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যেই এগুলি রয়েছে। 97% উপাদান এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এছাড়া ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর ভূপৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ুকে অনেকাংশে প্রভাবিত করে। আর তাছাড়া কি ভূপৃষ্ঠ থেকে যে 100 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তরের যে ভূপৃষ্ঠের আবহাওয়া জলবায়ুকে কি অনেকাংশেই প্রভাবিত করে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বসীমাটা, সেটা কি ভূপৃষ্ঠ থেকে, ধরুন এটা ভূপৃষ্ঠ, তার থেকে যে উপর দিকে কি বায়ুমণ্ডলের স্তরগুলি রয়েছে, তো বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বসীমাটা রয়েছে সেটা কতটুকু রয়েছে, প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। ওকে, তো এটা ছিল বায়ুমণ্ডল। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত, আগের ক্লাসের মধ্যে আরও ডিটেলসে আলোচনা করেছি। বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের যে উপাদানগুলি কি কি রয়েছে একদম ডিটেলসে আলোচনা করেছি। আপনারা আগে সেই ক্লাসটা দেখে নিন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর জিওগ্রাফি প্লেলিস্ট রয়েছে, সেখানে প্রত্যেকটা ক্লাস একদম সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে।
আপনারা একদম প্রথম থেকে দেখা স্টার্ট করুন। মিডল থেকে দেখলে আপনাদের অনেকটা অসুবিধা হতে পারে, এবং প্রথম থেকে একদম বেসিক ক্লাস থেকে দেখাটা স্টার্ট করুন, তাহলে আপনাদের এই সবগুলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট রয়েছে এখানে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দুইভাবে হতে পারে। যে আমরা ক্লাসের মধ্যে কী পড়বো বলেছি, প্রথমে দেখেছি বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডলের যে গঠনটা। তো এটার মধ্যে বলেছে যে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। কিন্তু এখন হলো বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে বায়ুমণ্ডল, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আবার দুই ভাগে হতে পারে। কি কি? একটা হলো উচ্চতা বা উষ্ণতার তারতম্য অনুসারে, একটা হলো যে উচ্চতার যে উষ্ণতা রয়েছে তার তারতম্য অনুসারে, আর আরেকটা হলো রাসায়নিক গঠন অনুসারে। তো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দুই ভাগে হতে পারে, একটা হলো উচ্চতা উষ্ণতা আর আরেকটা হলো রাসায়নিক গঠন অনুসারে। আর আজকের ক্লাসের মধ্যে আমরা দেখে নেব উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কয়ভাবে হতে পারে, দুই ভাগে হতে পারে। যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কয় ভাগে? দুই ভাগে। তার মধ্য থেকে আজকের ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে। এটার অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বা অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব রাসায়নিক গঠন অনুসারে। ওকে, তো এই যে 1 নাম্বারটা এখন শুরু করছি। প্রথমে কি রয়েছে? বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা রয়েছে সেটা কিসের? উষ্ণতা এবং উচ্চতার তারতম্য অনুসারে। তো এটার বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে কি কি রয়েছে? কয়টা স্তর রয়েছে? 5টা স্তর। কি কি? এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। তো এখন দেখুন, এখানে ধরুন পিকচারের সাহায্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে। প্রথমে কি রয়েছে? এটা ধরুন পৃথিবী। এটা কি? পৃথিবী। তার ঊর্ধ্বে আগে কি বলেছিলাম, তার ঊর্ধ্বে কি যে অদৃশ্য আবরণ রয়েছে, গ্যাসীয় আবরণ, যেটা পৃথিবীকে বেষ্টন করে, মানে পৃথিবীর চারপাশে রয়েছে, সেটাকে কি বলা হয়? সেটাকেই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলা হয়। আর এই যে বায়ুমণ্ডলটা রয়েছে তার কিছু স্তর রয়েছে। এই যে স্তরগুলি আমরা পড়ব। আর কিসের? এই স্তরগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কি উষ্ণতা এবং উচ্চতার তারতম্য অনুসারে, যেটা এখন আমরা দেখছি, আর আরেকটা হবে রাসায়নিক, যেটা পরবর্তী ক্লাসে পড়ব। তো উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুসারে যে স্তরবিন্যাসগুলি রয়েছে, যে স্তরগুলি রয়েছে, সেইগুলি হলো কি কি? ট্রপোস্ফিয়ার মানে সবচেয়ে নিচেরটা, তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর সবচেয়ে উপরে রয়েছে কি? এক্সোস্ফিয়ার। আবারও দেখে নিন, প্রথমে কি রয়েছে? ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে কি রয়েছে যে উচ্চতা অনুসারে? প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার অ্যান্ড দ্য লাস্ট এক্সোস্ফিয়ার। এই 5টা হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। কিসের অনুসারে? সেটা হলো উচ্চতা এবং উষ্ণতার তারতম্যের অনুসারে। ওকে, এখন এগুলি যে 5টা স্তর রয়েছে সেগুলি আমরা এখন ডিটেলসে দেখে নিই। প্রথম দেখে নেব ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? ট্রপোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম এবং সর্বনিম্ন স্তর। ট্রপোস্ফিয়ারটা কি? পৃথিবীর, মানে পৃথিবীটা রয়েছে, আমরা এখানে পড়লাম পৃথিবী কি সবচেয়ে কাছে কোনটা রয়েছে? প্রথম বা সবচেয়ে নিচে, মানে সর্বনিম্ন কোনটা রয়েছে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু হয় এবং 7 থেকে 20 কিলোমিটার উচ্চতায় যায়। ট্রপোস্ফিয়ারটা কোথা থেকে শুরু হয়? পৃথিবী পৃষ্ঠ থেকে। পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু হয় আর কতটুকু পর্যন্ত যায়? 7 থেকে 20 কিলোমিটার পর্যন্ত তার উচ্চতা পর্যন্ত যায়। বিষুব রেখায় সর্বাধিক 20 কিলোমিটার। বিষুব রেখায় সর্বাধিক কত কিলোমিটার? 20 কিলোমিটার। আর মেরু অঞ্চলে সর্বনিম্ন কি? 7 কিলোমিটার। ভারতে এটি প্রায় 16 কিলোমিটার। ভারতে এটি প্রায় কত কিলোমিটার? মানে ভারতের ট্রপোস্ফিয়ার কত কিলোমিটার? 16 কিলোমিটার। এখন এই যে ট্রপোস্ফিয়ারের যে ট্রপো ওয়ার্ডটা রয়েছে সেটার মানে হলো পরিবর্তন, মানে চেঞ্জ। যেহেতু আবহাওয়ার সমস্ত পরিবর্তন হয় এই স্তরে ঘটে এবং বায়ু কখনোই স্থির থাকে না, তাই একে ট্রপোস্ফিয়ার বলা হয়। যে যে ওয়ার্ডটা রয়েছে সেটার মানে হলো পরিবর্তন, মানে চেঞ্জ। তো যেহেতু আবহাওয়ার মধ্যে যে ওয়েদারের মধ্যে যত ধরনের পরিবর্তন রয়েছে, যত চেঞ্জ হয়, সব কিছু কোনটাতে হয়? সেটা হয় ট্রপোস্ফিয়ার, যে সবচেয়ে নিচে যে স্তরটা রয়েছে, ভূপৃষ্ঠের একদম কাছের যে স্তরটা রয়েছে, সবচেয়ে নিম্ন এবং প্রথম স্তরটা, সেটাতে এই পরিবর্তনগুলি, সেই চেঞ্জগুলি হয়ে থাকে। আর বায়ুটা কি এখানে কখনোই স্থির থাকে না, সেম থাকে না, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, ওয়েদার চেঞ্জ হতে থাকে। তার জন্য এটাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ার। কারণ ট্রপোর কথার অর্থ হলো পরিবর্তন, ট্রপো মানে পরিবর্তন, তার জন্য এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তার জন্য এই স্তরটাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ার। ওকে, এখানে দেখুন পিকচারও দেওয়া রয়েছে, সবচেয়ে নিচে কোনটা রয়েছে? ট্রপোস্ফিয়ার।
ট্রপোস্ফিয়ারের আরও কিছু পয়েন্ট দেখে নিই। এই স্তরটিতে জলীয় বাষ্প এবং ধূলিকণা রয়েছে। এই স্তরে কি রয়েছে? জলীয় বাষ্প এবং ধূলিকণা রয়েছে। যদি বলে এই স্তরে কি রয়েছে, তাহলে আমরা আনসার করতে পারবো যে জলীয় বাষ্প এবং ধূলিকণা রয়েছে। বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন ও ভারী স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী ঘন স্তর কোনটা? সেটা হলো ট্রপোস্ফিয়ার। প্রাকৃতিক ঘটনাবলী যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা ইত্যাদি এই স্তরেই ঘটে। যে প্রাকৃতিক যে কিছু ঘটনাবলী রয়েছে, প্রাকৃতিক কিছু ঘটনা রয়েছে, যেরকম ধরুন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা, এই সবগুলি কোথায় ঘটে? এই সবগুলি এই নিম্ন স্তর মানে ট্রপোস্ফিয়ারই ঘটে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর উন্নত 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য এটা কি হয়, যে স্তরগুলি রয়েছে ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে এক্সোস্ফিয়ার পর্যন্ত সবগুলি কি উপর দিকে উঠতে থাকে। আর যত উপরে উঠবে তত কি হতে থাকবে? তত বেশি ঠান্ডাটা বাড়তে থাকবে। তো এটা কি, এটা মানে এখানে কি বলছে? প্রতি কিলোমিটার মানে প্রতি 1 কিলোমিটার উচ্চতা যত উপর দিকে যাবে, প্রতি 1 কিলোমিটারে কত বায়ুর যে উষ্ণতা রয়েছে, এটা উষ্ণতা হবে। উষ্ণতা কতটুকু কমে যাবে? 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। মানে 1 কিলোমিটার উপরে উঠলেই 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আরও 1 কিলোমিটার উঠলে আরও 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ওকে, নেক্সট, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপস। ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা রয়েছে, ধরুন ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের এখান থেকে শুরু হয়, এটা হলো এইটা হলো ভূপৃষ্ঠ। ওকে, মানে পৃথিবী যেটা ভূপৃষ্ঠ রয়েছে, এটা উপর দিকে উঠলে প্রথমে কি রয়েছে? ট্রপোস্ফিয়ার এখানে গিয়ে শেষ হয়, তারপর শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা মানে এই যে উপরের যে যতটুকু সীমাটা রয়েছে সেটাকে বলা হয় ট্রপোপস। সেটাকে কি বলা হয়? ট্রপোপস। এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এটা উষ্ণতা হবে। এখানে উষ্ণতার কি কোনো পরিবর্তন হয় না। এখানে এই জায়গায় ট্রপোপসের মধ্যে কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। আর এই ট্রপোপসের পরে, ট্রপোপসটা হলো সীমানাটা, তারপরে কি চলে আসবে? স্ট্র্যাটোস্ফিয়ার, মানে নেক্সট যে স্তরটা রয়েছে সেটা। এখন স্ট্র্যাটোস্ফিয়ারটা আমরা দেখে নিই, এটা হলো ট্রপোস্ফিয়ারটা কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার ঝড়, বৃষ্টি ইত্যাদি না থাকার ফলে এই স্তরে বায়ু শান্ত। যে এই স্তরের মধ্যে কি হয়? ঝড়, বৃষ্টি এইসব ইত্যাদি কি থাকে না। এইটা যখন থাকে না, ঝড়, বৃষ্টি ইত্যাদি এইসব না থাকার ফলে এই যে স্তরটা মানে স্ট্র্যাটোস্ফিয়ার সেটা খুব শান্ত থাকে। সেটা কি থাকে? সেটা খুব শান্ত থাকে। বায়ুচাপ খুব কম এবং বায়ু খুব হালকা হয়। এই স্তরের মধ্যে বায়ুচাপ খুব কম হয় এবং খুব হালকা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কত কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায়? 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায়। এই স্তরটি হলো ওজোনোস্ফিয়ার। এই স্তরকে কি বলা হয়? ওজোনোস্ফিয়ার। যদি আসে যে ওজোনোস্ফিয়ার বলা হয় কোন স্তরকে, সেটা কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। এই স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে। যে এই স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারটা কি করে? যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেটাকে কি করে? সেটাকে অ্যাবজর্ব করে, মানে শোষণ করে ফেলে। যদি বলে কোন স্তরটা, যে নিম্নে কোন স্তরটা সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে থাকে, অপশান থাকলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো কারেক্ট আনসার কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, এখানে মেঘ, বায়ু প্রবাহ দেখা যায় না। এখানে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি মেঘ, বায়ু প্রবাহ এসব দেখা যায় না। এটি ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এটি কি ট্রপোস্ফিয়ারের পরে? ট্রপোস্ফিয়ারটা যখন শেষ হয় তারপরে কি শুরু হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই শুরু হয়। এটা কত নাম্বার? এটা হলো দ্বিতীয় নাম্বার স্তর। নিচের থেকে দেখতে গেলে এটা কত নাম্বার স্তর? এটা দ্বিতীয় নাম্বার স্তর। এটি ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটি কি? এটি ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে, ট্রপোস্ফিয়ারের পরে 50 কিলোমিটার মানে ট্রপোস্ফিয়ারটা ছাড়িয়ে কত কিলোমিটার পর্যন্ত হয়? উচ্চতাটা 50 কিলোমিটার পর্যন্ত সেটা বিস্তৃত। এই স্তরটি খুব শুষ্ক, কারণ এতে সামান্য জলীয় বাষ্প থাকে। এই যে স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ারটা খুবই শুষ্ক হয়। কেন? কারণ এটাতে জলীয় বাষ্পের পরিমাণটা খুবই সামান্য থাকে। এই স্তরটি ফ্লাইটের জন্য কিছু সুবিধা প্রদান করে, কারণ এটি ঝড় আবহাওয়ার উপর এবং স্থির শক্তিশালী আনুভূমিক বাতাস রয়েছে। এটি কি যে ফ্লাইট রয়েছে তার জন্য কিছু সুবিধা প্রদান করে, কি যেরকম এটা আবহাওয়ার উপরে এবং স্থির শক্তিশালী আনুভূমিক বাতাসও এটার মধ্যে রয়েছে। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট,
স্ট্র্যাটোপজ, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে। স্ট্র্যাটোপজটা কী করে? স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে। যেরকম আগেরটা কী ছিল, যেরকম এটা ধরুন ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কি শুরু হয়? ট্রপোস্ফিয়ার। এটা ধরুন নেক্সট ট্রপোস্ফিয়ার, এটা হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের যে সীমানাটা রয়েছে, ঊর্ধ্ব সীমানাটা রয়েছে, এই সীমানাটাকে বলা হয় কি? ট্রপোস্ফিয়ার। তো এই যে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে সীমানাটা, সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। তো সেমভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাটাকে বলা হয় কি? স্ট্র্যাটোপজ। আর এটা যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মিডলে মাঝখানে যে বর্ডারটা রয়েছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ওকে, নেক্সট কোন? মেসোস্ফিয়ার। 3 নম্বর স্তর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে পাওয়া যায়। মেসোস্ফিয়ারটা কোথায়? মেসোস্ফিয়ারটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের পরেরটা। প্রথমে হলো কি? ট্রপোস্ফিয়ার, তারপরে যায় কি? স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেরটা মেসোস্ফিয়ার। আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে হলো ট্রপোপজ। আর স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে তার মাঝখানে কোন স্তরটা রয়েছে? স্ট্র্যাটোপজ। আর এখন হলো কি পড়বো আমরা? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের মধ্যে কি? মেসোস্ফিয়ার হলো স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক মানে পরেরটা, মানে 3 নম্বর স্তরটা হলো মেসোস্ফিয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে শুরু হয় এবং 85 কিলোমিটার পর্যন্ত যায়। পৃথিবী পৃষ্ঠ থেকে, এই যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে, পৃথিবী পৃষ্ঠ রয়েছে, এখান থেকে শুরু করে 50 কিলোমিটার উপরের থেকে শুরু হয়। আর কোথায় পর্যন্ত যায়? এটা 50 থেকে ওই যে 85, ওকে, 85 কিলোমিটার পর্যন্ত যেই জায়গাটা, সেটাকে বলা হয় কি? মেসোস্ফিয়ার। 80 কিলোমিটারের মধ্যে এটি 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়। 80 কিলোমিটারের মধ্যে এটি কত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়? 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যে 80 ডিগ্রি কিলোমিটারের মধ্যে এটি -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। 80 ডিগ্রি কিলোমিটারের মধ্যে -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কারণ আমি আগেই বলেছি, যত উপর দিকে যাবে তত কি হবে? তত তাপমাত্রাটা কমতে থাকবে। ওকে, কমতে থাকবে। তার জন্য 80 মিটারের উপরে যখন চলে যাবে, তখন এটা কি হবে? তখন এটা -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। 4 নম্বর, এটি বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে সবচেয়ে ঠান্ডা। এটিকে বায়ুমণ্ডলের যে 5টা স্তর রয়েছে, সেটার মধ্যে সবচেয়ে ঠান্ডা কোনটা? সবচেয়ে ঠান্ডা হলো মেসোস্ফিয়ার। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। যে উচ্চতা যত বাড়বে, বায়ুমণ্ডলের তাপমাত্রা তত কমতে থাকবে। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল, মানে এটি বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা যে স্তরটা রয়েছে, যে ঠান্ডা অঞ্চলটা রয়েছে সেটা। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলি মেসোস্ফিয়ারের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। মানে কি? মহাকাশ থেকে যেসব উল্কা রয়েছে, যেগুলি পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলি কি মেসোস্ফিয়ারে যখন এসে, তখন এটি কি হয়? পুড়ে একদম ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? মেসোপজ। যে এটা কি? মেসোস্ফিয়ার। এটা এই যে মেসোস্ফিয়ার, তার যে ঊর্ধ্বসীমানাটা, সেটাকে কি বলা হয়? মেসোপজ। আর মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানের জায়গাটাকে মেসোপজ। তো মেসোপজের পরে কি শুরু হয়? থার্মোস্ফিয়ার। যে থার্মোস্ফিয়ার মানে 4 নম্বর স্তরটা। অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলে। যে অসংখ্য কি? ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা থাকে বা আয়ন থাকে, তার জন্য এই থার্মোস্ফিয়ারের যে নিচের অংশটা রয়েছে, সেটাকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের নিচের অংশটা, এই যেটা হলো থার্মোস্ফিয়ার, তার মধ্যে নিচের অংশটাকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। এই স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। এই স্তরটা কি করে? বেতার যে তরঙ্গ রয়েছে, সেটাকে প্রতিফলিত করে। এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয়। এই স্তরের তাপমাত্রা কি হয়? খুব বেশি হয়। ঊর্ধ্বসীমায় তাপমাত্রা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস হয়। যে থার্মোস্ফিয়ার স্তরের তাপমাত্রাটা খুবই বেশি হয়। আর তার যে ঊর্ধ্বসীমাটা, এই যে ঊর্ধ্বসীমাটা রয়েছে, তার মধ্যে যে তাপমাত্রা, সেটা হলো 1500 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এই স্তরে কি দেখা যায়? এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। থার্মোস্ফিয়ার স্তরে কি দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট 5 নম্বর, বায়ুমণ্ডলের অন্যান্য স্তরের তুলনায়, যে বায়ুমণ্ডলের অন্যান্য যত স্তর রয়েছে, তার তুলনায় থার্মোস্ফিয়ারের বিস্তৃত যথেষ্ট বেশি হলেও বায়ুস্তর অত্যন্ত পাতলা বলে বায়ুমণ্ডলে মোট ভরের মাত্র 200 ভাগের 1 ভাগ এখানে পাওয়া যায়। যে বায়ুমণ্ডলে অন্য যে স্তর রয়েছে, সেটার সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে থার্মোস্ফিয়ারের মধ্যে যে বিস্তৃত যথেষ্ট বেশি, মানে তার বিস্তৃত, থার্মোস্ফিয়ারের যে বিস্তৃতটা রয়েছে, সেটা অনেকটাই বেশি। কিন্তু বেশি থাকার পরেও কি হয়? বায়ুস্তর অত্যন্ত পাতলা হয়। আর অত্যন্ত পাতলা হওয়ার কারণে বায়ুমণ্ডলে মোট ভরের মাত্রা কত হয়? যে 1/200।
200 ভাগের 1 ভাগ মাত্র হয়। এই স্তরটি মেসোপজের উপরে পাওয়া যায়। এই স্তরটি কোথায় পাওয়া যায়? মেসোপজের উপরে পাওয়া যায়। এই যে মেসোপজ রয়েছে, মানে মেসোস্ফিয়ার শেষ করে কি হয়, যে বর্ডারটাকে মেসোপজ, আর মেসোপজের পরে কোন স্তরটা থাকে? থার্মোস্ফিয়ার, যেটা এখন আমরা পড়ছি। পৃথিবী পৃষ্ঠ থেকে 40 কিলোমিটার উপরে শুরু হয় এবং 400 কিলোমিটার পর্যন্ত যায়। যে কি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপরে শুরু হয় এবং 400 কিলোমিটার পর্যন্ত যায়। 80 কিলোমিটার থেকে শুরু করে কত কিলোমিটার পর্যন্ত যায়? 400 কিলোমিটার পর্যন্ত যায়। ওকে, নেক্সট, এই স্তরটি সম্পূর্ণরূপে মেঘহীন এবং জলীয় বাষ্পমুক্ত। এই স্তরটি কি? এই স্তরটি সম্পূর্ণরূপে মেঘহীন এবং জলীয় বাষ্প মুক্ত। এই যে স্তরটি রয়েছে এটি সম্পূর্ণরূপে কি? মেঘহীন এবং জলীয় বাষ্প মুক্ত। কি? সম্পূর্ণ মেঘহীন, মানে এখানে মেঘ থাকে না এবং জলীয় বাষ্প থাকে না, এগুলি মেঘহীন এবং জলীয় বাষ্প মুক্ত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই স্তরে প্রদক্ষিণ করে। যে আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন রয়েছে সেটি কোন স্তরে প্রদক্ষিণ করে? সেটি থার্মোস্ফিয়ার স্তরে প্রদক্ষিণ করে। উপরের সীমাটিকে থার্মোপজ বলা হয়, যা থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারকে আলাদা করে। থার্মোস্ফিয়ারের যে উপরের স্তরটা রয়েছে, ঊর্ধ্ব সীমাটা রয়েছে, এই যে সীমাটা রয়েছে সেটাকে থার্মোপজ বলা হয়। আর থার্মোপজটা কি? থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই দুইটাকে কি করে? এই দুইটাকে আলাদা করে, মানে দুইটা মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেটাকে কি বলা হয়? থার্মোপজ। নেক্সট, এক্সোস্ফিয়ার। এখন আমরা দেখব 4 নম্বর স্তর এক্সোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার। এটা হলো কত নম্বর স্তরটা? 5 নম্বর। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। এটি কি? বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। প্রথমে কি ছিল? ট্রপোস্ফিয়ার, তারপর কি? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এখন দেখছি আমরা এক্সোস্ফিয়ার। তো এক্সোস্ফিয়ারটা কি? এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। কি? সবচেয়ে বাইরের স্তর। এটি থার্মোস্ফিয়ারের শীর্ষ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা কি? এই যে এখানে এটা হবে না, এটা হবে কি? এক্সোস্ফিয়ার পর্যন্তই হবে। কি? এটা এক্সোস্ফিয়ার পর্যন্ত হবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার, দেন এক্সোস্ফিয়ার, মানে একদম লাস্টেরটা। এটা হলো কি? বায়ুমণ্ডলে যতটা স্তর রয়েছে সেটা সবচেয়ে বাইরের স্তরটা কি? সবচেয়ে বাইরের স্তরটা হলো এক্সোস্ফিয়ার। আর এটি থার্মোস্ফিয়ারের শীর্ষ থেকে, থার্মোস্ফিয়ারের যে শীর্ষটা, থার্মোস্ফিয়ার যেখানে শেষ হয় তার উপর থেকে শুরু হয়, তার উপর থেকে, মানে এই যে এখান থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত কি হয়? এটি বিস্তৃত রয়েছে কি? থার্মোস্ফিয়ার, মানে এক্সোস্ফিয়ার। যদিও কিছু জায়গায় বলা হয় যে ঊর্ধ্বসীমা বেশ অনিশ্চিত, কিন্তু তারপরও কি বলা হয় যে ঊর্ধ্বসীমাটা রয়েছে, যে উপরে যে সীমাটা রয়েছে সেটা কি? বেশ অনিশ্চিত, বেশ কি? অনিশ্চিত। ওকে, আর এক্সোস্ফিয়ার পৃথিবীকে প্রদক্ষিণকারী অনেক উপগ্রহ রয়েছে। এক্সোস্ফিয়ারের মধ্যে যে এক্সোস্ফিয়ার রয়েছে সেটার মধ্যে পৃথিবীকে যে প্রদক্ষিণ করে এরকম অনেক উপগ্রহ রয়েছে। তো আমি আবারও বলছি যে এক্সোস্ফিয়ারে কি হয়? আমাদের বায়ুমণ্ডলে কয়টা স্তর রয়েছে? 5টা স্তর রয়েছে। প্রথমে কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা মানে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ, তারপর শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা রয়েছে সেটা হলো স্ট্র্যাটোপজ, যেটা এই যে স্ট্র্যাটোপজ যে বর্ডারটা, তারপরে শুরু হয় কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার শেষ হলে যে ঊর্ধ্বসীমাটা রয়েছে সেটা হলো বর্ডারটা, মানে মেসোপজ। মেসোপজ যখন শেষ হয় মানে বর্ডারটা থেকে কি শুরু হয়? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, আর থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের যে মাঝখানে যে বর্ডার রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় থার্মোপজ। থার্মোপজ যখন শেষ হয় তখন শুরু হয় কি? এক্সোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। আর এটা কি? যখন থার্মোস্ফিয়ার যেই জায়গাটার মধ্যে শেষ হয় তার শীর্ষ থেকে, মানে এখান থেকে একদম উপরে পর্যন্ত, যে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত রয়েছে সেটা কি? সেটা হলো এক্সোস্ফিয়ার। আর কিন্তু কিছু কিছু জায়গায় এটাও বলা হয় যে ঊর্ধ্বসীমাটা, যে সবচেয়ে উপরে যে জায়গাটা রয়েছে সেটা অনিশ্চিত, মানে সেটা এখনো শিওর না, এটা অনেকে বলে। এক্সোস্ফিয়ার পৃথিবীকে কী করে? পৃথিবীকে প্রদক্ষিণকারী যে উপগ্রহ রয়েছে, এরকম অনেক উপগ্রহই কোথায় দেখা যায়? কোথায় রয়েছে? এক্সোস্ফিয়ারে, মানে সবচেয়ে উপরে যে স্তরটা রয়েছে সেটাতে। ওকে, আশা করি এই জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়েছে। এখান থেকে দেখুন আরও কয়েকটা পয়েন্ট রয়েছে। এটি ধীরে ধীরে আন্তঃগ্রহের সাথে মিশে যায়। এটি কি হয়? এটি ধীরে ধীরে আন্তঃগ্রহের সাথে মিশে যায়। এটি ধীরে ধীরে আন্তঃগ্রহের সাথে মিশে যায়। এই স্তরে বায়ু খুবই হালকা। এই স্তরের মধ্যে কি বায়ুটা কি হয়? খুবই হালকা হয়। এই স্তরের উপর বায়ুমণ্ডল ক্রমশ পাতলা হয়ে মহাশূন্যে মিশে। এই স্তরের উপর বায়ুমণ্ডল কি হয়? ক্রমশ পাতলা হয়ে যায়। পাতলা হয়ে কি হয়? মহাশূন্যের মধ্যে গিয়ে মিশে যায়।
এখানে পৃথিবীর মধ্যাকর্ষণ অত্যন্ত দুর্বল হয়। এখানে কি হয়, এই যে এক্সোস্ফিয়ার স্তরটা রয়েছে সেটার মধ্যে মধ্যাকর্ষণ যে শক্তি রয়েছে সেটা অত্যন্ত দুর্বল হয়ে থাকে। ওকে, তো এখানে পৃথিবীর কি মধ্যাকর্ষণ শক্তিটা অত্যন্ত দুর্বল হয়ে থাকে। ওকে, তো এই ছিল 5টা স্তর, যেটা কি উষ্ণতা এবং উচ্চতার তারতম্য অনুসারে যে স্তরটা রয়েছে, স্তর বিন্যাসটা, সেটা আমরা আজকে দেখেছি। নেক্সট ক্লাসে দেখব কি আমরা রাসায়নিক গঠন অনুসারে যে স্তরগুলো রয়েছে সেটি। তো আমি এটা আবারও একটু বলে দিচ্ছি যে এখানে কি আমাদের বায়ুমণ্ডলের স্তরের মধ্যে কয়টা রয়েছে, 5টা। কয়টা? 5টা। প্রথমে হলো এই যে ট্রপোস্ফিয়ার। প্রথম স্তরটা ট্রপোস্ফিয়ার। কি নাম? ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ থেকে শুরু হয়, যে এটা ধরুন ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠ থেকে শুরু হয় কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা মানে যে বর্ডারটা রয়েছে সেটাকে কি বলা হয়? ট্রপোপজ। মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় ট্রপোপজ। তারপর কি শুরু হয়? স্ট্র্যাটোস্ফিয়ার, দ্বিতীয় নাম্বার স্তরটা। স্ট্র্যাটোস্ফিয়ার যখন শেষ হয় তার যে ঊর্ধ্বসীমাটা মানে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। তারপর শুরু হয় কি স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হলে তার ঊর্ধ্বসীমাটাকে কি বলা হয়? মেসোপজ। মানে স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় কি? মেসোপজ শেষ হলে শুরু হয় থার্মোস্ফিয়ার ঊর্ধ্বসীমাটাকে বলা হয় কি? থার্মোপজ বলা হয়। মানে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলা হয় কি? থার্মোপজ। তারপর এক্সোস্ফিয়ার হলো কি একদম বাইরের যে বায়ুমণ্ডলে যতটা স্তর রয়েছে তার বাইরেরটা কি? এক্সোস্ফিয়ার। সবচেয়ে উপরে যেটা রয়েছে সেটা হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে একদম 10,000 কিলোমিটার পরে পর্যন্ত যেটা রয়েছে সেটাকে বলা হয় কি? কোন স্তর? এক্সোস্ফিয়ার। তো এই ছিল 5টা স্তর। আমি আবারও স্লাইডগুলি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে নোটস করে নিতে পারেন, আদারওয়াইজ আপনারা যে স্ক্রিনশটও নিতে পারেন, বা আমাদের যে নোটস রয়েছে, যারা নোটস নিয়েছেন তারা এগুলি অলরেডি আছে, যারা নোটস নেননি আমাদের কাছ থেকে ডাইরেক্টলি নোটসটা নিতে পারেন। নোটের প্রাইস কত, কি কোচিং সেন্টারে পড়লে কত টাকা লাগবে সেটা আমি সম্পূর্ণ বলে দেব। আগে স্লাইডগুলো দেখে নিন। আমি বলে দিচ্ছি আজকে ক্লাসের মধ্যে আমরা কি ডিসকাস করলাম। প্রথমেই আমরা কি ডিসকাস করলাম? বায়ুমণ্ডল। যে বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত সেটা আমরা ডিসকাস করলাম। আর এটা হলো কি যে বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ারের আজকে 2 নম্বর ক্লাস আমরা করলাম। প্রথম যে ক্লাসটা রয়েছে সেটা অলরেডি চ্যানেলের মধ্যে আপলোডেড আছে, আপনারা চাইলে সেটা আগে দেখে নিন, তাহলে আজকে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর আমি আপনাদের বলে দিই যে জিওগ্রাফি বা প্রত্যেকটা সাবজেক্টেরই প্লেলিস্ট রয়েছে। আমি এখন জিওগ্রাফিটাই বলছি। জিওগ্রাফির প্লেলিস্ট রয়েছে, নতুন প্লেলিস্টটা যেটা দেখবেন, যেটা আমি করিয়েছি, যে জিওগ্রাফি প্লেলিস্ট, যেটা আমাদের বাই সুস্মিতা ম্যাম লেখা রয়েছে। এই ক্লাসের মধ্যে দেখবেন একদম প্রথম থেকে যে টেটের মধ্যে যে সিলেবাস রয়েছে একদম প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ একদম সুন্দরভাবে বেসিক ক্লাস থেকে স্টার্ট হয়েছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্লেলিস্টে গেলে একদম প্রথম থেকে দেখুন, তাহলে আপনাদের যে জিওগ্রাফি কনসেপ্টটা রয়েছে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যে জিওগ্রাফি যে সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ বা সোলার সিস্টেম, এই সবগুলি একদম সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা আগে সেগুলি দেখে নিন, তাহলে আপনাদের এই জিওগ্রাফির যে কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের আমি আবারও বলছি আজকে অ্যাটমসফিয়ার 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি পড়েছি? যে কম্পোজিশন, অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশন মানে বায়ুমণ্ডলে যে উপাদান রয়েছে, বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত, বিভিন্ন গ্যাসের মিশ্রণ, তারপর কি রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, এই সব কিছু নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি। আর আজকে ক্লাসের মধ্যে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার রয়েছে টপিকটা, যার মধ্যে থেকে আবার বায়ুমণ্ডলটা কি সেটা দেখে নিলাম, একটা রিকেপ দিয়ে নিলাম আগে ক্লাসের মধ্যে আমরা কি পড়লাম, যে বায়ুমণ্ডল কি। তারপর দেখলাম বায়ুমণ্ডলের গঠন দেখলাম, যে বায়ুমণ্ডলে যে স্তর বিন্যাস রয়েছে মানে স্ট্রাকচার রয়েছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো উচ্চতা বা উষ্ণতার তারতম্য অনুসারে, আর আরেকটা হলো রাসায়নিক গঠন অনুসারে। আর এই 2টা ভাগ যে রয়েছে তার মধ্য থেকে আমরা আজকে ক্লাসের মধ্যে ডিটেইলে ডিসকাস করলাম উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস রয়েছে সেগুলি নিয়ে ডিসকাস করলাম। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব রাসায়নিক গঠন অনুসারে যে স্তর বিন্যাসগুলি রয়েছে সেগুলি আমরা নেক্সট ক্লাসের মধ্যে ডিসকাস করব। আজকে কি ডিসকাস করলাম? উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো এটার মধ্যে আমরা দেখে নিলাম যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যার মধ্যে 5টা স্তর রয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এই যে ভূপৃষ্ঠ রয়েছে তার সর্বপ্রথম কোনটা রয়েছে? ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার,
দেন এক্সোস্ফিয়ার। এই 5টা স্তর রয়েছে, যেটা উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই 5টা। এখন এই 5টা স্তর আবার আমরা ডিটেইলে ডিসকাস করলাম, কোনটা কতটুকু উপরে, কোনটা প্রথম কোনটা রয়েছে, কোন স্তরের মধ্যে কোনটাকে শীতলতম স্তর বলা হয়, কোনটার মধ্যে ঠান্ডা বেশি, কোনটার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটা নিয়ে আমরা ডিটেইলে ডিসকাস করলাম। প্রথমেই দেখে নিলাম আমরা ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কী কী রয়েছে সেটা আমরা দেখলাম। তারপর দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ার, নেক্সট মেসোস্ফিয়ার, অ্যান্ড দেন থার্মোস্ফিয়ার, আর লাস্ট রয়েছে এক্সোস্ফিয়ার। তো এই 5টা স্তর আমরা ভালোভাবে দেখে নিলাম। আশা করি আপনাদের আজকেই ক্লাসটা একদম ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে, কিছু থাকে, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা আবার দেখে নিন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও কোনো কিছু জানার থাকলে, কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো এখন আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের কোচিং সেন্টার সাকসেস মাস্টারে আমাদের অফলাইন কোচিং ক্লাসেস রয়েছে, যেটার মধ্যে একটা নতুন একটা ফ্রেশ ব্যাচ রয়েছে। আপনারা যদি চান এডমিশন হতে পারেন। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস। 5,000 টাকা হলো এডমিশন ফিস, আর মান্থলি ফিস হলো 500 টাকা। আমাদের এখানে সায়েন্স এবং আর্টস দুটোরই ক্লাস হয়ে থাকে। সায়েন্স, আর্টস, তারপর আপনারা যারা বেঙ্গলি করতে চান বেঙ্গলি, যারা ককবরক করতে চান ককবরক, সবগুলি ক্লাসই রয়েছে। ইভেন আমাদের কাছে নোটসও রয়েছে। তো আপনার এই 5,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস। সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন, যেটা আমরাই প্রোভাইড করবো, আপনাদের জেরক্স করতে লাগবে না। আর মক টেস্টও পেয়ে যাবেন, অফলাইন এবং অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন। এডমিশন প্রসেসটা আমি আবারও বলছি, 5,000 টাকা এডমিশন ফিস, 500 টাকা হলো মান্থলি ফিস, আর যার মধ্যে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, আর নোট পেয়ে যাবেন, যেটা ফুল নোটস থাকবে, যেটার মধ্যে আমরাই জেরক্স প্রোভাইড করবো, আপনাদের জেরক্স করতে লাগবে না। টেট 1 এবং টেট 2 দুটোরই নোটস রয়েছে, আর অফলাইন এবং অনলাইন মক টেস্টও থাকবে। ওকে, অফলাইন এবং অনলাইন মক টেস্ট থাকবে। আর তাছাড়া যারা এখন ধরুন জব করছেন বা কোনো কারণে আসতে পারছেন না, দূরে রয়েছেন, তাদের জন্য আপনারা আমাদের থেকে নোটটা নিতে পারেন। আমাদের কাছে টেট 1 এবং টেট 2 দুটোরই নোট রয়েছে। টেট 1 এবং টেট 2 দুটোরই নোট রয়েছে। টেট 1-এর নোটের প্রাইসটা হলো 3,000 টাকা। টেট 1 নোটের প্রাইস 3,000 টাকা, এবং টেট 2 নোটের প্রাইসটাও হলো 3,000 টাকা। আর এখন যদি আপনারা চান যে কম্বাইন, মানে দুটোই নেবেন একসাথে, টেট 1 এবং 2 দুটোরই নোট নেবেন, তাহলে সেটা কম্বাইন প্রাইস হবে 5,000 টাকা। ওকে, টেট 1-এর নোটের দাম হলো 3,000, টেট 2-এর 3,000, আর দুইটা একসাথে নিতে চাইলে হবে 5,000 টাকা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফেলো ক্যান্ডিডেটদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্লাসগুলি ভালো লাগছে কি না। আর কমেন্ট করে সেটাও জানাবেন যে আপনারা নেক্সট কোন ক্লাস চান, কোন টপিক বা কোন সাবজেক্টের উপর চান, সেটা আপনাদের কমেন্ট অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব, কোনো ক্লাস নিয়ে আসবো, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা এই ক্লাসগুলি দেখতে পারেন। আর তাছাড়া আমাদের অল ত্রিপুরা সাকসেস মাস্টার পক্ষ থেকে অল ত্রিপুরা ফ্রি মক টেস্টও হয়ে থাকে। যারা এখনও গ্রুপে নেই তারা এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর যারা গ্রুপে অলরেডি আছেন তারা জানেন কিভাবে মক টেস্টটা হয়, আর প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে আমাদের এই গ্রুপের মধ্যে। আর মক টেস্ট দিলে আপনারা নিজেদের যাচাই করতে পারেন। যদি এই ভিডিও কমেন্ট সেকশন লিঙ্ক থাকবে, যদি লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাড হতে নাও পারেন, তাহলেও এই স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা মেসেজ করতে পারেন, আদারওয়াইজ কল করতে পারেন। নাম্বারটা আমি আবারও লিখে দিচ্ছি, 6009340523 নম্বরে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, নোটের জন্য করতে পারেন, এডমিশনের জন্য বা মক টেস্ট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখা হবে পরের একটা ক্লাসের মধ্যে। পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।